হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8। আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 1 ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমরা 2 দিন পড়ে নিয়েছি। আজকে আমরা পড়ব তৃতীয় দিন। সো লেটস স্টার্ট ডে 3। আমরা এগুলো পড়ে নিয়েছিলাম, আমরা এখান থেকে শুরু করব। হ্যাঁ, বার্মিক কম্পোস্টিং আমরা পড়েছিলাম। আমরা এই পেজ থেকে শুরু করব, আমরা এই পেজটি পড়ব আজকে আমরা এই পেজ থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা একটি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, এখানে একটি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি উপরে, অ্যাক্টিভিটি 1.2। অ্যাক্টিভিটি 1.2তে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা একটি এক্সপেরিমেন্ট করবে। 3টি সিডলিংস গাছের বীজ নিয়ে তারা একটি এক্সপেরিমেন্ট করবে, যে জাস্ট বীজ হইতে গাছটি বের হয়েছে, তারপর তারা 3টি গাছকে 3টি পাত্রের মধ্যে রেখেছে, পটের মধ্যে রেখেছে। আমরা দেখে নিয়ে পড়ে নিয়ে কী বলা হয়েছে এখানে। অ্যাক্টিভিটি 1.2 আমরা পড়ব, অ্যাক্টিভিটি 1.2 বড় করে নিই। কী বলা হয়েছে, টেক মুগ ওর গ্রাম সিডস। মুগ ডাল আছে, মুগ ডাল সবাই চিনো। মুগ ডালের যে বীজগুলোকে বলা হয়েছে মুগ সিডস। এখানে গ্রাম বলতে ছানার যে সিডগুলি, ছানা ডালের, তাকে বলা হয়েছে গ্রাম সিডস। টেক মুগ অ্যান্ড গ্রাম সিডস অ্যান্ড জার্মিনেট দ্যাম। জার্মিনেট বলতে আমরা ধান থেকে ধানের বীজ পাই, মুগ থেকে মুগের বীজ পাই, গ্রাম থেকে গ্রামের বীজ পাই। বীজগুলিকে আমরা আগেই দেখেছিলাম, ক্লাস 7-এ দেখেছি, 6-এ দেখেছি। আমরা যখন বীজগুলাকে আমরা একটি বালতির মধ্যে বা একটি টুকরির মধ্যে বা একটা পাত্রের মধ্যে বা একটা জারের মধ্যে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখার পর আবার জলগুলি ফেলে দিই, আবার যখন একটি কাপড়ের মধ্যে রেখে দিই বা এভাবে রেখে দিই, তখন এই বীজগুলি হইতে অল্প অল্প গাছ বের হয়। এটাকে বলা হয় জার্মিনেশন। তখন এই বীজগুলিকে বলা হয়, যখন গাছটি অল্প হয়ে যায়, তখন আমরা বলি বীজটিকে এই জার্মিনেশন হয়েছে, মানে জার্মিনেট সিডস। সিলেক্ট 3 ইকুয়াল সাইজ সিডলিংস। এই যে জার্মিনেট হয়েছে, এই বীজটি হইতে জাস্ট অল্প বেরিয়েছে গাছটি, তখন আমরা বলবো জার্মিনেট হয়েছে। তখন এগুলিকে আমরা বলি সিডলিংস। 3টা সিডলিংস আমরা লইব। টেক 3 এমটি গ্লাসেস অর সিমিলার ভেসেলস। একই ধরনের 3টি গ্লাস নেব বা ভেসেল নেব। মার্ক দেম এ বি এন্ড সি। 3টার নিচে লিখবো এ বি সি। 2 glass A, add a little amount of soil mixed with a little cow dung manure. In glass B, put the same amount of soil mixed with a little urea. তারপর কি বলা হয়েছে আগে পড়ছি, take the same amount of soil in glass C without adding anything. Now pour বলতে ঢালো। Now pour the same amount of water in each glass and plant the seedlings in them. Keep them in a safe place and water them daily. After 7 to 10 days, observe their growth. এখানে আমরা কি পড়েছি, যে পড়েছি এখানে বলা হচ্ছে তুমি 3টি ভেসেল নেবে। এখানে আমরা দেখতে পেরেছি 3টি ভেসেল আছে, একটি ভেসেল, 2টি ভেসেল, 3টি ভেসেল আছে। একটি ভেসেলের নাম হলো এ, তারপর আরেকটি ভেসেলের নাম হলো বি, আর একটি ভেসেলের নাম হলো বি। ভেসেলগুলোর ভিতরে কী রেখেছে, সিডলিংস, যে বীজগুলি জার্মিনেট হয়েছিল, জাস্ট অল্প গাছটি বেরিয়েছে, এদেরকে বলা হচ্ছে সিডলিংস। 3টি সিডলিংস 3টি এই জারের মধ্যে রেখেছে। 3টি ভেসেলের মধ্যে 3টি সিডলিংস রেখেছে। সিডগুলিকে আমরা কী করবো, এখন প্ল্যান্টেশন করব, মানে এখন আমরা প্ল্যান্টিং করবো। সিডগুলি হইতে যেতে একটু বড় হয়, তারপর তার থেকে ফুল ফল যা কিছু বেরোবে, মানে আমরা এখন তাকে এই সিডলিংসগুলিকে আমরা প্ল্যান্টিং করব, মানে একটু বড় করব। এখানে আমরা কি করব, আমরা প্রথম যে জারটি আছে এর মধ্যে আমরা কি করেছি, মাটির সঙ্গে আমরা
এই জারের মধ্যে যে মাটি আছে এই মাটির সঙ্গে আমরা ম্যানুর মিক্স করেছি। ম্যানুর কি? ম্যানুর বলতে বড় বিশাল আকৃতির ডাস্টবিনের মধ্যে আমরা রান্নাঘরের যা কিছু আছে ওয়েস্ট মেটেরিয়াল আমরা এখানে ফেলে দিই, পচা জিনিস যা কিছু আছে রান্নাঘরে সব এখানে ফেলে দিই, গরুর গোবর ফেলি, এই সবগুলো মিক্সড হয়ে এখানে কী হয়, বার্মি কম্পোস্টিং হয়। এখানে এক ধরনের সার হয়ে যায়। ভিতরে অনেক ধরনের এই ক্রিয়েচার আছে, যেমন এই কেঁচুর মতো জিরা আছে, এরকম অনেক ব্যাকটেরিয়া আছে। তারা কী করে, তারা এগুলোকে ম্যানুরে পরিণত করে, মানে ওয়ান কাইন্ড অফ অর্গানিক ফার্টিলাইজার, মানুষের তৈরি এক ধরনের সার। এই সারকে বলা হচ্ছে ম্যানুর। এটি আমরা মাটির সঙ্গে মিক্সড করব। এর মধ্যে যে জারটি আছে, জারের মধ্যে যে মাটি আছে তার মধ্যে আমরা কিনে ফার্টিলাইজার মিক্স করব। এই জারের মধ্যে মার্কেটে সার কিনতে পাওয়া যায়, মানে ফার্টিলাইজার কিনতে পাওয়া যায়, এই ফার্টিলাইজার মিক্স করবো বির মধ্যে। আর সির মধ্যে যে মাটি আছে তার সঙ্গে আমরা কোনো সার কোনো কিছু আমরা মিক্সড করব না। এখন আমরা দেখব কোন গাছের মধ্যে যে প্ল্যান্টটি আছে এই প্ল্যান্টটি বেশি গ্রোথ হয়েছে। আনসার কী হবে? আনসার হবে বির মধ্যে বেশি গ্রোথ হবে। কারণ বির মধ্যে আমরা কী করেছি, আমরা কিনে মার্কেট থেকে সার বা ফার্টিলাইজার আমরা কিনে বির মধ্যে যে মাটি আছে এই মাটির সঙ্গে মিক্স করেছি। এই সারগুলি এমন সার আমরা কিনেছি, এই সারগুলির মধ্যে যে আমাদের যে প্ল্যান্ট যে গাছটি আছে এই গাছটির যে ধরনের নিউট্রিয়েন্ট দরকার আমরা এই ধরনের সার কিনেছি, যে এই সারের মধ্যে এই নিউট্রিয়েন্টগুলি আছে। তখন গাছে কী করেছে, তাড়াতাড়ি নিউট্রিয়েন্টগুলো পেয়ে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর এর মধ্যেও নিউট্রিয়েন্ট পেয়েছে, কিন্তু বির মধ্যে যেমন তাড়াতাড়ি পেয়ে গেছে নিউট্রিয়েন্টটি, আর এর মধ্যে তো তাড়াতাড়ি নিউট্রিয়েন্টগুলি পাইনি। কিন্তু বি সার থেকে এর মধ্যে আমরা যে ম্যানুর মিক্স করেছি এটি মাটির জন্য খুব ভালো। অনেক দিন এই মাটিগুলি ভালো থাকবে, কিন্তু এটির মাটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। যখন এই সারের কাজ, এই প্ল্যান্টের কাজ শেষ, প্ল্যান্টে যা নিউট্রিয়েন্ট নেওয়ার আমরা যেগুলো মিক্সড করেছিলাম সার ফার্টিলাইজার, এই ফার্টিলাইজার থেকে নিউট্রিয়েন্টগুলো অলরেডি নিয়ে নিয়েছে। এই ফার্টিলাইজার থেকে নিউট্রিয়েন্টগুলো মাটির সঙ্গে মিক্সড হয়েছে এবং মাটি হইতে চুষে প্ল্যান্টে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এবং তারপর আর এই মাটিতে কিছু নেই, নিউট্রিশন কিছু নেই, সব শেষ হয়ে গেছে। কিন্তু এতে নিউট্রিশন নেওয়ার পরে নিউট্রিশন থাকবে, এখানে মাটিটি ভালো থাকবে, বারবার আমরা প্ল্যান্টেশন করতে পারবো। তাহলে আমরা প্রশ্ন করা হচ্ছিল কোন প্ল্যান্টের গ্রোথ সব থেকে বেশি হবে? আনসার বি, প্ল্যান্টের গ্রোথ সব থেকে বেশি হবে। কারণ এখানে আমরা ফার্টিলাইজার মার্কেট থেকে কিনে আমরা মাটিতে মিক্স করেছি। এখানে কী বলা হচ্ছে, গ্রোয়িং সিডলিংসগুলো কী হচ্ছে, গ্রোয়িং সিডলিংস উইথ ম্যানুর অ্যান্ড ফার্টিলাইজার। এক নম্বরের মধ্যে ম্যানুর পেয়ে গ্রোয়িং হচ্ছে, বির মধ্যে ফার্টিলাইজার পেয়ে গ্রোয়িং হচ্ছে। ফার্টিলাইজার থেকে তাড়াতাড়ি নিউট্রিয়েন্ট পেয়ে যায় এবং তাড়াতাড়ি তাদের গ্রোথ হয়ে যায়। তাহলে আনসার হবে বি। কিন্তু স্টুডেন্ট একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো, কারণ ফার্টিলাইজার মিক্স করে আমরা যতই তাড়াতাড়ি গ্রোথ করে নিই, কিন্তু এটি ভালো নয়, প্ল্যান্টের জন্য ভালো নয় এবং এই জমিটার জন্য ভালো নয়, এই মাটির জন্য ভালো নয়। কিন্তু ম্যানুর দিয়ে যদি আমরা প্ল্যান্টকে আমরা গ্রোথ করি, এটি মাটির জন্য ভালো, জমির জন্য ভালো। জমিতে সবসময় এখানে এখানে মানে নিউট্রিয়েন্টস থাকবে। আমরা এক বছর গাছ লাগিয়ে নিয়েছি, তার পরের বছরও গাছ লাগাতে পারবো, তার পরের বছরও গাছ লাগাতে পারবো। এখানে কিন্তু আমাদের ফার্টিলাইজার ছাড়া আর কোনো উপায় নেই। যে দেখে নিই তারপরে কী আছে। তারপর আমরা ডান দিকে কতগুলি লাইন তোমাদেরকে মুখস্থ শিখতে মনে রাখতে হবে। এখানে আমি স্টার মার্ক করে দিয়েছি। কী বলা হয়েছে, ফার্টিলাইজার্স আর কেমিক্যালস। ফার্টিলাইজার্সগুলি কি? এগুলি হলো কেমিক্যালস হুইচ আর রিচ ইন এ পার্টিকুলার নিউট্রিয়েন্ট। এই ফার্টিলাইজার্সের মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্ট থাকে না, মানে পার্টিকুলার নিউট্রিয়েন্ট থাকে। একটি প্ল্যান্টের গ্রোথ হওয়ার জন্য বা প্ল্যান্টের মধ্যে যে ফ্রুইট আছে, ফ্লাওয়ার আছে, যা কিছু আছে, এগুলি তাড়াতাড়ি গ্রোথ হওয়ার জন্য আমরা ফার্টিলাইজার্স ইউজ করি। এখানে বলা হয়েছে ফার্টিলাইজার্স আর কেমিক্যালস হুইচ আর রিচ ইন পার্টিকুলার নিউট্রিয়েন্টস। অর্থাৎ এই প্ল্যান্টে যদি এই নিউট্রিয়েন্টগুলো পেয়ে যায় তাহলে তাড়াতাড়ি তার ফ্লাওয়ার, ফ্রুট যা কিছু আছে বা প্ল্যান্টের তাড়াতাড়ি গ্রোথ হবে। আর এই পার্টিকুলার নিউট্রিয়েন্ট ছাড়া আর অন্যান্য কোনো নিউট্রিয়েন্ট নেই এই মাটির মধ্যে, ফার্টিলাইজারের মধ্যে। ফার্টিলাইজার আমরা এভাবেই বানাই যাতে প্ল্যান্টের যে নিউট্রিয়েন্টগুলো দরকার এই নিউট্রিয়েন্টগুলো ফার্টিলাইজারের মধ্যে থাকে। কিন্তু নিউট্রিয়েন্টের সঙ্গে আরও অনেক কিছু প্ল্যান্টে থাকতে লাগে, এটা আমরা
ম্যানুর থেকে পাই। আচ্ছা যাই হোক, ফার্টিলাইজার্স আর প্রডিউসড ইন ফ্যাক্টরিজ। ফ্যাক্টরির মধ্যে আমরা ফার্টিলাইজারগুলো বানাই। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট, পটাশ, এনপিকে। এনপিকে মিনিং হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে কয়েকটি সারের নাম। একটি সারের নাম হলো ইউরিয়া, একটি ফার্টিলাইজারের নাম হলো ইউরিয়া, আর একটি ফার্টিলাইজারের নাম হলো অ্যামোনিয়াম সালফেট, আর একটি ফার্টিলাইজারের নাম হলো সুপার ফসফেট, আরেকটি ফার্টিলাইজারের নাম হলো পটাশ, আরেকটা ফার্টিলাইজারের নাম হলো এনপিকে। এনপিকের মিনিং হলো এন দিয়ে নাইট্রোজেন, পি দিয়ে ফসফরাস, আর কে দিয়ে পটাশিয়াম। এনপিকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তাহলে আমরা বুঝে গেছি নাইট্রোজেন কোথায় তৈরি হয় এবং এই ফার্টিলাইজার কোথায় তৈরি হয়, ফার্টিলাইজারের মধ্যে কোন ধরনের নিউট্রিয়েন্ট থাকে, কয়েকটি ফার্টিলাইজারের নাম। তারপর এখানে দেখে নিই, এখানে কি আছে, বাট কিন্তু excessive use of fertilizers has made the soil less fertile। যদি বেশি পরিমাণে ফার্টিলাইজার আমরা ইউজ করি তাহলে মাটিগুলাকে কী করে, লেস ফার্টাইল, মাটিগুলা ফার্টাইলিটি নষ্ট হয়ে যায়। মাটির মধ্যে যে একটা অরিজিনাল, তার মধ্যে একটা ফার্টাইলিটি থাকে, তার থেকে সবসময় প্ল্যান্টে যে নিউট্রিয়েন্টস পাবে এই নিউট্রিয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, মানে ফার্টাইলিটি নষ্ট হয়ে যায়, কমে যায়, লেস ফার্টাইল হয়। লেস ফার্টাইল বলতে মাটির মধ্যে লেক্স অফ নিউট্রিয়েন্টস ফর প্ল্যান্টসের জন্য যে নিউট্রিয়েন্টস দরকার, এই নিউট্রিয়েন্টস কমে গেছে মাটির মধ্যে, তখন আমরা বলবো মাটিটি লেস ফার্টাইল হয়ে যায় যদি আমরা এই ফার্টিলাইজার ইউজ করি। ফার্টিলাইজার্স হ্যাভ অলসো বিকাম এ সোর্স অফ ওয়াটার পলিউশন। ফার্টিলাইজার আরও কী করে আমাদের ওয়াটার পলিউশন হয়ে যায়। যেমন তোমাদের একটি ধরনের ক্ষেত আছে, ধান ক্ষেত আছে বা সবজি ক্ষেত আছে, এই সবজি ক্ষেত বা ধান ক্ষেতের মধ্যে যদি আমরা ফার্টিলাইজার ব্যবহার করি, যদি বৃষ্টি হয়, এই সবজি ক্ষেত থেকে বেশে সবজি ক্ষেতের উপরে বা ধান ক্ষেতের উপরে যে বৃষ্টিগুলি পড়েছে, এই বৃষ্টির জলগুলা কোথায় যাবে, ধারের কাছে পুকুরে চলে যাবে, পুকুরের জলটি নষ্ট হয়ে যাবে, নদীতে খালে বিলে চলে যাবে। এটা কী করবে, ফার্টিলাইজারে কী করে, ওয়াটার পলিউশন করে। তার মানে আমাদের ফার্টিলাইজারে কী করে, মাটিটাকে লেস ফার্টাইলে কনভার্ট করে এবং ওয়াটার পলিউশন করে ফেলে, জলকে নষ্ট করে ফেলে। তারপর কী আছে এখানে, দি ইউজ অফ ম্যানুর ইমপ্রুভস soil texture as well as its water retaining capacity। কী করে, দি ইউজ অফ ম্যানুর, যদি ফার্টিলাইজার ব্যবহার না করে আমরা ম্যানুর ব্যবহার করি, আমরা বড় বড় ডাস্টবিন বানিয়ে যদি ম্যানুর তৈরি করি, দি ইউজ অফ ম্যানুর ইমপ্রুভস সলিড টেক্সচার। মাটির কী করে, সলিড টেক্সচার বলতে মাটির যে অরিজিনাল গঠন যে জিনিসটা, এটিকে ধরে রাখে, অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ওয়াটার রিটেনিং ক্যাপাসিটি। এবং মাটির যে কতগুলো মাটি আছে সবসময় জলকে ধরে রাখতে পারে, কিন্তু কতগুলো মাটি আছে জলকে ধরে রাখতে পারে না। আমরা যদি যাই মরুভূমি অঞ্চলে যাই, মরুভূমি অঞ্চলের মধ্যে যে মাটি আছে সেই মাটির মধ্যে জল মিক্স থাকে না, কারণ এই মাটিটা জলগুলোকে ধরে রাখতে পারে না। যদি পাহাড়ে যাই, পাহাড়ের মাটিও বেশি একটা ভালো করে জলকে ধরে রাখতে পারে না, কিন্তু সমতল ভূমিতে বা নদীর চর এরিয়াতে যে এরিয়ার যে মাটিগুলি তারা জলকে ধরে রাখতে পারে। তা আমরা কী দেখতে পাচ্ছি, যদি ম্যানুর আমরা ইউজ করি, দি ইউজ অফ ম্যানুর ইমপ্রুভস সলিড টেক্সচার, মাটির যে অরিজিনাল যে গুণগুলি এটি ধরে রাখতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ রিটেনিং ওয়াটার ক্যাপাসিটি, মানে মাটিগুলি জলকে ধরে রাখার যে ক্যাপাসিটি এটা মানে থাকতে পারে, অরিজিনাল যে ক্যাপাসিটি ছিল এটা তাকে, এটা নষ্ট হয় না। তারপর এখানে আমাদের একটা জিনিস মুখস্থ মনে রাখতে হবে, ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন মানে কি, ক্রপ রোটেশন, this can be done by growing different crops alternately। ক্রপ রোটেশন, একটি ক্ষেত আছে, ধরে নেব একটি ধান ক্ষেত আছে, যে কোনো একটা ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে আমরা একবার লাগাবো ধান, একবার লাগাবো গম, একবার লাগাবো সবজি, এই যে বারবার আমরা পরিবর্তন করছি, এটাকে বলা হয় ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন মানে কি, একই ক্ষেতের মধ্যে পরিবর্তন করে চেঞ্জ করে আমরা ক্রপ লাগাবো, এটাকে বলা হয় ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন কি, দিস ক্যান বি ডান বাই গ্রোয়িং ডিফারেন্ট ক্রপস অল্টারনেটলি। ডিফারেন্ট টাইপসের ক্রপ আমরা কাল্টিভেশন করবো, এটাকে বলা হয়েছে ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমরা ক্রপ রোটেশন করি তখন মাটির যে ফার্টাইলিটি সবসময় সেম থাকে। আমরা একটি মাটিতে যদি সবসময় আমরা ধান গাছ লাগাই তো
তখন ধান গাছের যে ধরনের নিউট্রিয়েন্টসগুলো আছে এই মাটির মধ্যে সবগুলো এই ধরনের নিউট্রিয়েন্টস শেষ হয়ে যাবে। তারপর যদি আমরা অন্য একটা গাছ লাগাই তার নিউট্রিয়েন্টসগুলো ঠিকই থাকবে, সবগুলো নিউট্রিয়েন্টস পাবে। তারপর যদি আমরা অন্য একটা গাছ লাগাই তার যে নিউট্রিয়েন্টসগুলো মাটিতে সে পেয়ে যাবে। তারপরে এখানে কী বলা হয়েছে, দিস হেল্প ইন দ্য রিপ্লেনিশ অফ দ্য সয়েল উইথ নাইট্রোজেন। দিস হেল্প ইন দ্য রিপ্লেনিশমেন্ট বলতে ঘুরে ফিরিয়ে পাওয়া অফ দ্য সয়েল উইথ নাইট্রোজেন। মাটির মধ্যে যে নাইট্রোজেনের মিক্সচার থাকে তখন বা মাটির মধ্যে যে গুণগুলা থাকে এই সবগুলো গুণগুলা ঘুরে ফিরিয়ে পাওয়া যায়, মানে প্ল্যান্টে পায়। তখন আমরা কী হয় মাটির মধ্যে যে দিস হেল্প ইন দ্য রিপ্লেনিশমেন্ট অফ দ্য সয়েল, তখন মাটির যে অরিজিনাল গুণগুলো এগুলো আমরা পুনরায় ফিরে পাই। কয়েক বছর যদি আমরা ধান গাছ না লাগাই তখন ধান গাছের যে নিউট্রিয়েন্টস যেগুলো শেষ করে ফেলেছিল মাটি হইতে অটোমেটিকলি আবার কয়েক বছর পরে এই নিউট্রিয়েন্টসগুলো এসে যায় মাটিতে। এটাকে বলা হচ্ছে রিপ্লেনিশমেন্ট। ক্রপ রোটেশন করলে রিপ্লেনিশমেন্ট হয়। একটি ব্যাকটেরিয়ার নাম ছিল রাইজোবিয়াম, একটি কি ব্যাকটেরিয়া। আমরা দেখেছিলাম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কী করে আমাদের যে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের মধ্যে যে দেখো মাটির মধ্যে আমাদের নাইট্রোজেন থাকতে পারে না। নাইট্রোজেন আমাদের যে বায়ু আছে, আমাদের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মধ্যে 100-এর মধ্যে 78% আছে নাইট্রোজেন গ্যাস, আর 21% আছে অক্সিজেন গ্যাস বায়ুমণ্ডলের মধ্যে। অক্সিজেন আমরা মানুষের ব্যবহার করি, যখন আমরা শ্বাস নিই আমাদের অক্সিজেন লাগে। আর 1% আছে অন্যান্য সব গ্যাস মিলে, আর 78% নাইট্রোজেন। এই নাইট্রোজেন যে আছে মাটির মধ্যে প্ল্যান্টেরও নাইট্রোজেন লাগে, কিন্তু প্ল্যান্টের নাইট্রোজেনটি ডাইরেক্টলি নিতে পারে না। আমরা দেখেছিলাম মাটির মধ্যে গাছের যে রুট আছে, মাটির নিচের যে অংশটি গাছের রুটের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে, তাদের নাম হলো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কী করে আমাদের যে বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেন আছে আর মাটি যে লোজেন মাটি যে মাটিগুলোর মধ্যে গাছের শ্বাস ফেলতে পারে, ব্রিথিং করতে পারে, এই ব্যাকটেরিয়া কী করে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ধরে মাটির সঙ্গে মিক্সড করে দেয় এবং তখন এই মাটির সঙ্গে মিক্সড করে দেয়, জলের সঙ্গে মিক্সড করে দেয় এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ায়। তখন এই নাইট্রোজেনগুলোকে মিনারেলসের সঙ্গে টেনে প্ল্যান্টে তার ভিতরে প্রবেশ করায়। তাহলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আমাদের খুব উপকারী। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যদি না থাকে তাহলে মাটির মধ্যে নাইট্রোজেন হবে না এবং প্ল্যান্টেও নাইট্রোজেন পাবে না। আমরা তারপরে পৃষ্ঠা দেখে নিই, ভেরি ইম্পর্টেন্ট দেখে নিই, এটি তোমাদেরকে এক্সামে আসবেই। কি এটি হলো ডিফারেন্স বিটুইন ফার্টিলাইজার্স এন্ড ম্যানুর। ফার্টিলাইজার্স আর ম্যানুরসের ডিফারেন্স কি? এক্সামে আসতে পারে 1 মার্কের আসলে এখানে একটি লিখবে, এখানে একটি লিখবে। 2 মার্কের আসলে এখানে একটি দুইটি 3 মার্কের আসলে 1 2 3 এরকমভাবে লিখবে। কি সাধারণত 1 মার্কের 2 মার্কের আসে। তাহলে আমরা দেখে নিই ডিফারেন্সটি কি। ফার্টিলাইজার্স বলতে কী বুঝি আর ম্যানুর বলতে আমরা কী বুঝি। 1 নম্বরে ফার্টিলাইজার কি বলা হয়েছে, ফার্টিলাইজার ইজ এ ম্যান মেড ইনঅর্গানিক সল্ট। ইনঅর্গানিক বলতে এখানে এই অর্গানিজমের কোনো ফাংশন নেই। আমরা দেখেছিলাম আগে আমরা যখন বার্মি কম্পোস্টিং করেছিলাম ডাস্টবিনের মধ্যে আমরা এমন জিনিস ফেলেছি, আমরা গাছের চাল বাকল, সবজির চাল বাকল, গরুর মল মূত্র গোবর, আমরা এগুলো সব লিভিং বডি থেকে এসেছে। লিভিং বডি থেকে এসেছিল ডাস্টবিনের মধ্যে। তখন যে সারটি তৈরি হয়েছে, ম্যানুর হয়েছে, এখানে যে সার তৈরি হয়েছে এটি হলো অর্গানিক বলতে লিভিং বডি হইতে এসেছিল। কিন্তু এখানে যে ফার্টিলাইজার হলো ইনঅর্গানিক। এখানে লেখা আছে ইনঅর্গানিক সল্ট। ফার্টিলাইজার কি ইনঅর্গানিক। ফার্টিলাইজার ইজ এ ম্যান মেড ইনঅর্গানিক সল্ট আর ম্যানুর ইজ এ ন্যাচারাল সাবস্টেন্স obtained by the decomposition of cattle dung and plant residue। গরুর যে গোবর, ক্যাটেল ডাং আর প্ল্যান্ট এই বিভিন্ন শাকসবজির যে রেসিডিউ আবর্জনা যেগুলো থাকে ওয়েস্ট, এগুলা সবগুলা মিলে সবগুলা ডিকম্পোজ হয় এই ডাস্টবিনের মধ্যে। এক ধরনের ব্যাকটেরিয়া থাকে ডাস্টবিনের ভিতরে আর জির থাকে বা কিছু বলতে পারো, এগুলা মিলে কী করে ডিকম্পোজ করে এগুলোকে ভেঙে পচিয়ে এক ধরনের ম্যানুর তৈরি করে। তাহলে আমরা কি বুঝতে পারছি ম্যানুর কি? ম্যানুর ইজ এ ন্যাচারাল সাবস্টেন্স অবটেইনড বাই দি ডিকম্পোজিশন অফ ক্যাটেল ডাং অ্যান্ড প্ল্যান্ট রেসিডিউ। 2 নম্বর কি বলা হচ্ছে, ফার্টিলাইজার ইজ প্রিপেয়ার্ড ইন ফ্যাক্টরিজ। ফার্টিলাইজার ইজ প্রিপেয়ার্ড ইন ফ্যাক্টরিজ।
আর ম্যানুর ক্যান বি প্রিপেয়ার্ড ইন দ্য ফিল্ড। ম্যানুর কোথায় আমরা তৈরি করি? আমরা বড় বড় ডাস্টবিন বানিয়ে, ফিল্ডের মতো ডাস্টবিন বানিয়ে আমরা ম্যানুর তৈরি করি। 3 নম্বর কী বলা হয়েছে? ফার্টিলাইজার্স ডাজ নট প্রোভাইড এনি হিউমাস টু দ্য সয়েল। সয়েলরে হিউমাস দেয় না। সয়েলের হিউমাস বলতে সয়েলের যে ফার্টাইলিটি, এই সয়েলের মধ্যে যে কোনো প্ল্যান্ট লাগালে আমরা এই ভালো করে প্ল্যান্টেশন হবে। যে কোনো প্ল্যান্ট যদি আমরা উৎপাদন করি আমরা ম্যানুর দিয়ে, তখন ভালো হবে। কিন্তু তখন আমরা বলবো এই মাটির মধ্যে হিউমাস বেশি আছে। তো আমাদের এই যে ফার্টিলাইজারে হিউমাস বাড়াতে পারে না। ফার্টিলাইজারে কী করে? প্ল্যান্টের যে নিউট্রিয়েন্টগুলি আছে শুধু এই নিউট্রিয়েন্টগুলি দেয়, মাটির কোনো হিউমাস বাড়াতে পারে না। আর ম্যানুর প্রোভাইডস লট অফ হিউমাস টু দ্য সয়েল। কিন্তু ম্যানুর যদি আমরা মাটির মধ্যে মিক্সড করি তাহলে মাটির কী হবে? হিউমাস বাড়বে। তখন এই মাটিতে আমরা যে কোনো প্ল্যান্ট যদি আমরা লাগাই খুব সহজেই প্ল্যান্টটি বড় হয়ে যাবে। 4 নম্বর কী বলা হয়েছে? ফার্টিলাইজার্স আর ভেরি রিচ ইন প্ল্যান্ট নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম। প্ল্যান্টের কী লাগে? প্ল্যান্টের নাইট্রোজেন লাগে, ফসফরাস লাগে, পটাশিয়াম লাগে। ফার্টিলাইজার্সে শুধু এগুলা থাকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো হলো প্ল্যান্টের নিউট্রিয়েন্ট। প্ল্যান্টে এগুলো তাড়াতাড়ি পেয়ে যায়, খুব সহজে পেয়ে যায়। আর ম্যানুরে কি? ম্যানুর ইজ রিলেটিভলি লেস রিচ ইন প্ল্যান্ট নিউট্রিয়েন্টস। ম্যানুরের মধ্যে প্ল্যান্টের যে নিউট্রিয়েন্টগুলো আছে এগুলো একটু বেশি না, কিন্তু সব জিনিসই প্ল্যান্টে এই নিউট্রিয়েন্টস এই ম্যানুর হতে পারে। কারণ ম্যানুর যদি আমরা মিক্সড করি এই মাটির মধ্যে কী হবে? মাটির যে অরিজিনাল গুণগুলা সবসময় সমান থাকে, এই মাটিটা জল ধরে রাখতে পারে, এই সব কিছু গুণ বাড়াতে পারে, তো অটোমেটিকলি প্ল্যান্টও ভালো হবে। এখানে এই কথা বলা হচ্ছে ম্যানুর ইজ রিলেটিভলি লেস রিচ ইন প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। কিন্তু ম্যানুর মিক্স করলে প্ল্যান্টের যে নিউট্রিয়েন্টগুলো দরকার এগুলো বেশি না, কিন্তু ফার্টিলাইজারের মধ্যে আবার এই নিউট্রিয়েন্টগুলো বেশি কিন্তু আমাদের ক্ষতিও করে ফেলে। তাহলে আমরা বুঝতে পেরেছি একদম অবশ্যই আসবে, তোমাদেরকে বলা হবে ডিফারেন্স লেখো ফার্টিলাইজার এবং ম্যানুরের ডিফারেন্স লেখো। তারপর নেক্সট দিকে আমরা কী আছে? এখানে বলা আছে এখানে তোমাদেরকে শিখতে হবে অ্যাডভান্টেজেস অফ ম্যানুর। ম্যানুর যদি আমরা ইউজ করি আমাদের কী কী অ্যাডভান্টেজ হবে, কী কী লাভ হবে? অ্যাডভান্টেজেস অফ ম্যানুর কী বলা আছে? দি অর্গানিক ম্যানুর ইজ কনসিডার্ড বেটার দ্যান ফার্টিলাইজার্স। এই আমরা যে ম্যানুরটা তৈরি করি এটি হলো অর্গানিক ম্যানুর। এখানে বলা হচ্ছে অর্গানিক ম্যানুর ইজ বেটার দ্যান ফার্টিলাইজার। ফার্টিলাইজার থেকে অর্গানিক ম্যানুরটা ভালো। কী কারণে ভালো বলা হচ্ছে এখানে? 1 নম্বরে it enhances the water holding capacity of the soil. যদি ম্যানুর আমরা মিক্সড করি মাটির মধ্যে, এই মাটিটা ওয়াটারকে ধরে রাখতে পারবে। যে মাটির ওয়াটার ধরে রাখতে পারে না সেই মাটির মধ্যে গাছ হবে না। তারপর কি বলা আছে? একটু বড় করে নেই। আচ্ছা, 1 নম্বর আমরা পড়েছিলাম ইট এনহ্যান্সেস দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ দি সয়েল। 2 নম্বর কী বলছে? ইট মেক্স দি সয়েল পোরাস ডিউ টু হুইচ এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিকামস ইজি। মাটির ভিতরে অনেক ধরনের গ্যাস আমাদের অ্যাটমসফিয়ার থেকে, বায়ুমণ্ডল থেকে গ্যাস ঢুকতে পারে। মাটিগুলি যদি নরম মাটি থাকে তখন তার মধ্যে ঢুকতে পারে। আর যদি এই এঁটেল মাটি মানে একদম পাহাড়ের মতো একদম শক্ত মাটি থাকে তখন তার মধ্যে এই গ্যাসগুলো ঢুকতে পারে না। কি বলছে? ইট মেক্স দ্য সয়েল পরাস। পরাস বলতে ছিদ্র ছিদ্র, বালু মাটি যেরকম ছিদ্র ছিদ্র থাকে, তো এখানে এই যদি আমরা ম্যানুর যদি আমরা মিক্সড করি মাটির সঙ্গে, এই ম্যানুরে কী করে? সয়েলটাকে পরাস করে দেয়। পরাস বলতে মানে ছিদ্র ছিদ্র করে দেয়। ডিউ টু হুইচ, যে কারণে এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিকাম সিজি, যাতে মাটির ভিতরে বিভিন্ন গ্যাস ঢুকতে পারে বেরোতে পারে, গ্যাস ঢুকতে পারে বেরোতে পারে। আমরা জেনেছিলাম মাটির নিচে যে রোডগুলি আছে রোডে ব্রিথিং করতে পারে, অর্থাৎ ব্রিথিং করতে সুবিধা হয়, কারণ তার মধ্যে যদি গ্যাস না ঢোকে তো ব্রিথিং করতে পারবে না। ঠিক আছে? আমাদের অ্যাটমসফিয়ার যদি এই লিকেজ না থাকে, পরাস না থাকে মাটিগুলা, এই মাটির মধ্যে গিয়ে এই অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেনটি প্রবেশ করবে না। তারপরে কী করে? ইট ইনক্রিজেস দ্য নাম্বার অফ ফ্রেন্ডলি মাইক্রোবস বলতে কতগুলি মাইক্রো অর্গানিজম আছে, যেমন ব্যাকটেরিয়া, এগুলিকে আমরা কালে চোখে দেখতে পারি না, তাদেরকে বলা হচ্ছে ফ্রেন্ডলি মাইক্রোবস। যদি আমরা ম্যানুর ইউজ করি, ব্যাকটেরিয়া আছে, তারপর ধরে নাও তোমরা যে কেঁচুর মতো যে জির আছে, জির তোমরা সবাই চিনো, কেঁচুর মতো জির আছে যারা মাটির মধ্যে থাকে তারা এবং ব্যাকটেরিয়া থাকে, তাদেরকে বলা হচ্ছে ফ্রেন্ডলি মাইক্রোবস।
ইট ইনক্রিজেস দ্য নাম্বার অফ ফ্রেন্ডলি মাইক্রোবস। যদি মাটির মধ্যে আমরা ম্যানুর মিক্সড করি তাহলে এই মাটির মধ্যে কী হবে, ফ্রেন্ডলি মাইক্রোবস বাড়বে। ফ্রেন্ডলি মাইক্রোবস কী করে, মাটির ফার্টালিটি বাড়ায় এবং প্ল্যান্টে হেল্প করে এই নাইট্রোজেন চুষতে। ইট ইমপ্রুভস দ্য টেক্সচার অফ দ্য সয়েল। আর কী করে, ইমপ্রুভ দ্য টেক্সচার অফ দ্য সয়েল, মাটির যে বিভিন্ন গুণগুলা এগুলো ইমপ্রুভ হতে সাহায্য করে। তাহলে আমরা ভালো করে বুঝতে পেরেছি অনেকগুলো গুণ আমরা দেখতে পাচ্ছি এখানে। এগুলি আমাদেরকে মুখস্থ শিখতে হবে। যদি আমরা ম্যানুর ইউজ করি, এখানে বলা হয়েছে ম্যানুর ইজ কনসিডার্ড বেটার দেন ফার্টিলাইজার্স। কী কারণে, ম্যানুরগুলো ফার্টিলাইজার থেকে ভালো। আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আমরা শিখেছি কী কারণে ভালো। তারপর একটা হেডলাইন এসেছে ইরিগেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইরিগেশন, হোয়াট ইজ ইরিগেশন? ইরিগেশন মানে জল সিঞ্চন। আমাদের যে ক্রপসের মধ্যে আমাদের জল দিতে হয়, এটাকে বলা হচ্ছে ইরিগেশন। প্ল্যান্টস কন্টেন নিয়ারলি 90% ওয়াটার। প্ল্যান্টের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে। প্ল্যান্টস কন্টেন নিয়ারলি 90% ওয়াটার। প্ল্যান্টের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে। যদি ওয়াটার না থাকে তাহলে প্ল্যান্ট বাঁচিয়ে থাকতে পারবে না। এখানে বলা হয়েছে প্ল্যান্ট কন্টেন্স নিয়ারলি 90% ওয়াটার। প্ল্যান্টের ভিতরে যা কিছু আছে এর মধ্যে সবথেকে বেশি হলো ওয়াটার। তার মানে ওয়াটার যদি না থাকে তাহলে প্ল্যান্ট বাঁচতে পারবে না। ওয়াটার ইজ এসেন্সিয়াল বিকজ জার্মিনেশন অফ সিডস ডাজ নট টেক্স প্লেস আন্ডার ড্রাই কন্ডিশন। জার্মিনেশন অফ সিডস বলতে কি, সিডস থেকে যখন বীজটি বের হয়, জার্মিনেশন অফ সিডস মানে কি, একটি বীজ থেকে যখন জাস্ট প্ল্যান্টটি বের হয় তখন আমরা বলি জার্মিনেশন হচ্ছে। এবং তখন যখন সিডটি বের হয়ে যায় আমরা বলবো এটাকে, এই বীজটিকে বলবো এখন সিডলিংস। প্রথম ছিল সিড, এখন হয়ে গেছে সিডলিংস। এখানে কি বলছে, এই ওয়াটারে কী হেল্প করে, ওয়াটার ইজ এসেন্সিয়াল, ওয়াটার খুব দরকার বিকজ জার্মিনেশনস অফ সিডস ডাজ নট টেক্স প্লেস আন্ডার ড্রাই কন্ডিশনস। আমরা যদি জার্মিনেশন করতে চাই, যে কোনো একটা সিডে আমরা জার্মিনেশন করতে চাই, সিড থেকে প্ল্যান্টটা অল্প বেরোবে এমন আমরা করতে চাই, তাহলে ওয়াটার লাগবে। ওয়াটার ছাড়া আমরা যে কোনো সিডকে আমরা জার্মিনেট করতে পারবো না। তো ওয়াটার আরও কী কাজ করে দেখে নেই। Water also protects the crop from both frost and hot air currents. ফ্রোস্ট অ্যান্ড হট এয়ার কারেন্টস কথাটা ভালো করে বুঝতে পারবো। ওয়াটার আর কি করে প্ল্যান্টকে, আমরা প্রথমে দেখেছিলাম আগে এই বা দেখে নিচে, ওয়াটারে কী করে প্ল্যান্টকে এই সিডগুলোকে জার্মিনেট করতে হেল্প করে। আর কি করে, এই ফ্রোস্ট অ্যান্ড হট এয়ার কারেন্টস। ফ্রোস্ট অ্যান্ড হট এয়ার কারেন্টস বলতে বাতাস বোঝানো হচ্ছে। বাতাসটা যখন চলার থাকে, মানে বায়ুটা যখন চলার থাকে তখন বায়ুটাকে আমরা বলি বাতাস। আর এখন যেমন সব জায়গাতে ধরে নেও গাছের পাতা নড়াচড়া নেই, তার মানে বায়ু আছে। যখন নড়াচড়া করে তার মানে বায়ুটা এক জায়গা থেকে আরেক জায়গাতে চলাফেরা করছে। আমরা এটাকে বলি কারেন্ট, এয়ার কারেন্টস মানে বাতাস। বাতাসটা কোনো সময় হট গরম থাকে, কোনো সময় ফ্রস্ট থাকে। ফ্রস্ট বলতে একেবারে ঠান্ডার দিনে কুয়াশা, এমন কুয়াশা, খুব বেশি পরিমাণে কুয়াশা, এটাকে বলা ফ্রস্ট। কুয়াশা, বাতাসের মধ্যে কুয়াশা খুব বেশি বা গরমও খুব বেশি হতে পারে। এগুলো হইতে প্রোটেক্ট করে, যদি প্ল্যান্টের মধ্যে ওয়াটার থাকে তাহলে এই যে ফ্রস্ট এয়ার কারেন্টস বা হট এয়ার কারেন্টস গাছের ক্ষতি করতে পারে। এই কারণে বলা হয়েছিল ওয়াটার প্রোটেক্টস দ্য ক্রপ ফ্রম বোথ ফ্রস্ট অ্যান্ড হট এয়ার কারেন্টস। তারপর নিচে কী আছে, এটি আমাদের মুখস্থ শিখতে হবে। একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন 6 এক্সারসাইজের কোয়েশ্চেন 6 আনসার এখানে হয়ে যাবে। দেখেন কি, হোয়াট ইজ ইরিগেশন, এখানে কি বলা হয়েছে, দি সাপ্লাই অফ ওয়াটার টু ক্রপস অ্যাট এ রেগুলার ইন্টারভ্যালস ইজ কল্ড ইরিগেশন। ইরিগেশন মানে কি, আমরা যখন ক্রপ প্রোডাকশন করি, অনেক বিশাল বড় ক্ষেতের মধ্যে যখন আমরা ক্রপ প্রোডাকশন করি, এই বিশাল বড় ক্ষেতের মধ্যে কয়েকদিন পরে পরে, নির্দিষ্ট একটা টাইম পরে পরে আমরা জল দিতে হয় আমাদের ক্রপসের মধ্যে। এই যে দি সাপ্লাই অফ ওয়াটার টু ক্রপস অ্যাট এ রেগুলার ইন্টারভ্যালস ইজ কল্ড ইরিগেশন। এটাকে বলা হচ্ছে ইরিগেশন। বিশাল আকৃতির বিশাল বড় ক্ষেতের মধ্যে যখন আমরা নির্দিষ্ট সপ্তাহে একদিন
বা 3 দিন পরে পরে বা 15 দিন পরে পরে যখন আমরা জল দিই, এই রেগুলার ইন্টারভ্যালস, এটাকে বলা হচ্ছে ইরিগেশন। দি সাপ্লাই অফ হোয়াট ইজ ইরিগেশন? হোয়াট ইজ ইরিগেশন? দি সাপ্লাই অফ ওয়াটার to crops at regular intervals is called irrigation. In summer, the frequency of watering is higher. গরমের দিন আমাদেরকে বারবার জল দিতে হয়, এখানে কথা বলা হচ্ছে ইন সামার দি ফ্রিকোয়েন্সি অফ ওয়াটারিং ইজ হায়ার। গরমের দিন আমাদেরকে বারবার জল দিতে হয়। এখানে দেখেন এই ভজ কি জানতে চাচ্ছে। ভজ বলছে আই এম ভেরি কেয়ারফুল দিস ইয়ার, আমি এই বছর খুব সাবধান। I am very careful this year about watering the plants. গাছকে জল দেওয়া নিয়ে, প্ল্যান্টগুলিকে জল দেওয়া নিয়ে। লাস্ট সামার মাই প্ল্যান্টস ড্রাইড আপ অ্যান্ড ডাইড। গত সামারে, গত গ্রীষ্মকালে আমার গাছগুলি কী হয়ে গিয়েছিল? ড্রাইড, শুকিয়ে গিয়েছিল এবং মরে গিয়েছিল। এবছর আমি খুব সাবধান। আমি যে ক্ষেতগুলো করেছি বা এই আমার গার্জেনটির যে ক্ষেতগুলো করেছে, সবাইকে আমি অ্যাওয়ারনেস দেবো, সবাইকে আমি সতর্ক করে দেবো। বা আমিও যে অল্প ক্ষেতের মধ্যে হেল্প করেছি, আমি ব্যক্তিগতভাবে যে ক্ষেতগুলো করেছি, এগুলোকে আমি নিয়মিত জল দেব। কারণ গত বছর আমার যেগুলো শুকিয়ে গিয়েছিলো এবং মারা গিয়েছিলো, এবছর যাতে আমার না শুকায়, মারা না যায়, কারণ আমি নিয়মিত জল দেব। এখন ইরিগেশন আমরা কীভাবে দিই জল, আমরা কীভাবে প্ল্যান্টকে আমরা কীভাবে জল দিই, এটিকে বলা হচ্ছে সোর্সেস অফ ইরিগেশন। কোন কোন জায়গা থেকে আমরা জল দিই, কীভাবে আমরা জল দিই। দি সোর্সেস অফ ওয়াটার ফর ইরিগেশন আর ওয়েলস, টিউবওয়েলস, পন্ডস, লেকস, রিভার্স, ডাম্পস অ্যান্ড ক্যানেলস। এই সমস্ত জায়গা হইতে আমরা জল দিই। আমরা কোথায়? ওয়েলস, আমাদের অনেকেরই কুয়া আছে, কুয়া থেকে আমরা জল দিই এই ক্রপসের মধ্যে। টিউবওয়েলস থেকে জল দিই। পন্ডস, অনেক সময় ফিশারি আছে বা পুকুর আছে। লেক আছে, বড় বড় বিল আছে, বিল থেকে আমরা জল দিই। রিভার্স, নদী থেকে জল দিই। অনেক ধাম আছে, ধাম বলতে অনেক বিশাল আকৃতির এই নদীর মধ্যে বাঁধ বেঁধে সুইচ গেট বলা হয়, তখন জলকে আটকে রাখা হয়। এই সমস্ত জল দেওয়া হয়। আর ক্যানেলস বলতে বিভিন্ন খাল আছে, চিকনা যে নদীগুলো, এদেরকে বলা হয় ক্যানেলস। বা বিশাল বড় আকৃতির যে ড্রেন, এদেরকে বলা হয় ক্যানেল। বা নদী থেকে আরও অনেক চিকনা, এদেরকে বলা হয় ক্যানেল। এই সমস্ত জায়গা হইতে আমরা প্ল্যান্টকে জল দিই। বলা হচ্ছে সোর্সেস অফ ইরিগেশন, কোন কোন জায়গা হইতে আমরা এই প্ল্যান্টকে জল দিই, সোর্সেস অফ ইরিগেশন। তারপরে পৃষ্ঠা আমরা কতগুলি এখানে বলা হচ্ছে ট্রেডিশনাল মেথড অফ ইরিগেশন। কী বলা হয়েছে? ট্রেডিশনাল মেথডস অফ ইরিগেশন। ট্রেডিশনাল মেথড অফ ইরিগেশন অনেক পুরানা, কয়েকশো বছর দিন হইতে, অনেক পুরানা দিন হইতে যেভাবে আমরা গাছের মধ্যে জল দিই, এই মেথডগুলিকে বলা হচ্ছে ট্রেডিশনাল মেথড অফ ইরিগেশন। এখন কিন্তু অনেক মডার্ন সিস্টেম বেরিয়েছে জল দেওয়ার, এখন জল দিতে অনেকটা সহজ হয়। তাহলে আমরা পুরানা সিস্টেমগুলো আমরা দেখে নিই, পুরানা কী কী সিস্টেম আছিল। এখানে কি বলা হচ্ছে? ক্যাটেল অর হিউম্যান লেবার ইজ ইউজড ইন দিজ মেথডস। এই পুরানা যে সিস্টেমে আমরা জল দেই গাছগুলিকে বা ইরিগেশনে করি, এখানে ক্যাটেল, গরুকে আমরা ব্যবহার করেছি, বা গরু এবং মানুষকে আমরা ব্যবহার করে আমরা এই প্ল্যান্টগুলোকে জল দিই। পুরানা মেথডগুলি কী কী আছে, কয়েকটি মেথডের নাম দেখে নেই। এখানে দেখেন কয়েকটি মেথডের নাম। 1 নম্বর মেথডে কী লেখা আছে? মোট। 1 নম্বর মেথডে লেখা আছে মোট। 2 নম্বর মেথডে লেখা আছে চেন পাম্প। 3 নম্বর মেথডে লেখা আছে ডেকলি। 4 নম্বর মেথডে লেখা আছে রাহাত বা লেভেল সিস্টেম। এগুলো হলো পুরানা মেথড। এই সমস্ত মেথডে আগের দিনে জল দেওয়া হতো। 1 নম্বর কী ছিল মেথডটির নাম? 1 নম্বর মেথডের নাম হলো মোট বা পুল্লি সিস্টেম। 2 নম্বর হলো চেন পাম্প। 3 নম্বর হলো ডেকলি। 4 নম্বর হলো রাহত বা লিভার সিস্টেম। আমরা এক একটি সিস্টেম দেখে নিই, ছবিটা দেখব। 1 নম্বর সিস্টেমের নাম ছিল মোট। 1 নম্বর যে সিস্টেমটির নাম ছিল, আমরা যে সিস্টেমে প্ল্যান্টকে জল আমরা দিতাম বা দেই, এখনও অনেক জায়গাতে দেওয়া হয়, সিস্টেমটির নাম হলো মোট, মানে পুল্লি সিস্টেম। পুল্লি বলতে একটি শাখা আছে, দেখে নিই। এই দেখো 1 নম্বর যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি হলো একটা মোট। এটি কি? এটি হলো এই যে সিস্টেমের জল দেওয়া, এই সিস্টেমের জল দেওয়া ক্রপসের মধ্যে, এটাকে বলা হয় মোট। এখানে একটি মানুষে এটাকে টান দেবে, তখন কি হবে? একটা পুলি আছে, এটাকে উপর থেকে নিচে নামালে কী হবে? এখান থেকে জল বেরোবে, জল বেরিয়ে এরকম, তারপর নিচে এরকম
কোথায় যাবে? ক্রপসের মধ্যে জল যাবে। এই সিস্টেমে জল দেওয়াকে বলা হয় মোট 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 সিস্টেমে জল দেওয়া হয়েছে এখানে। তারপর একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে হলো চেইন পাম্প। এখানে দেখতে পাচ্ছি যে সিস্টেমে জল দিচ্ছে প্ল্যান্টকে, এই সিস্টেমটার নাম হলো চেইন পাম্প। এখানে চেনের মাধ্যমে এটিকে ঘোরানো হয়, তারপর মোটরের মধ্যে জল বের হয়। জলগুলা কোথায় যাচ্ছে? জলগুলা ক্রপসের মধ্যে যাচ্ছে, শস্য খেতে যাচ্ছে। এই সিস্টেমকে বলা হয় চেইন পাম্প। ডান দিকে আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছি ডেকলি। এই সিস্টেমে জল দেওয়াকে বলা হচ্ছে ডেকলি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো ওয়েট জিনিস আছে, মাটির চাকা এরকম বেঁধে রেখে দিয়েছে। এই বালতির মধ্যে কী জিনিস দিয়ে জল উঠাচ্ছে, জল উঠিয়ে মানুষটি কী করছে? জল ছেড়ে দিচ্ছে। জলগুলো কোথায় যাচ্ছে? ক্রপসের মধ্যে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ডেকলি সিস্টেম। এগুলো সব পুরানো সিস্টেম। এখানে আমার দেখছে গরুকে ব্যবহার করছে, এটাকে বলা হচ্ছে রাহত সিস্টেম। রাহত সিস্টেমে এখানে গরুকে ব্যবহার করে কি গরুটি ঘোরাঘুরি করছে পুলি, তারপরে এটি ঘোরাঘুরি করছে, কেউ জল বেরোচ্ছে, জলগুলা যাচ্ছে ক্ষেতের মধ্যে। তাহলে তোমরা মনে রাখার চেষ্টা করবে পুরানা দিনে যে সিস্টেমে জল দেওয়া হতো, ইরিগেশন করা হতো, ক্রপ প্রোডাকশান যখন করা হয়, ক্রপসের যে জলের যে প্রয়োজন হয়, যে সিস্টেমে যে পদ্ধতিতে জল ব্যবহার করা হতো, জাস্ট নামগুলো জেনে নেবে। একটি হলো মোট, মানে পল্লী সিস্টেম। যদি মোট বলে যাও তোমরা বলবে পল্লী সিস্টেম, চেইন পাম্প সিস্টেম, আর ডেকলি সিস্টেম অ্যান্ড রাহত বা লিভার সিস্টেম। এই চারটা সিস্টেমে জল ব্যবহার করা হতো। কি বলা হচ্ছে এখানে? পাম্পস আর কমনলি ইউজড ফর লিফটিং ওয়াটার। পাম্প কী কারণে ইউজ করে? ওয়াটারগুলোকে নিচ হইতে উপরে উঠানোর জন্য পাম্প ব্যবহার করে। এখনও আমরা অনেকের ঘরে এরকম ওয়াটার পাম্প আছে। পাম্পস আর কমনলি ইউজড ফর লিফটিং ওয়াটার। ডিজেল, বায়োগ্যাস, ইলেকট্রিসিটি অ্যান্ড সোলার এনার্জি ইজ ইউজ টু রান দিস পাম্পস। এই পাম্পগুলাকে ইউজ করা হয় কী দিয়ে? পাম্প যদি যখন আমরা অনেকের করে মোটর আছে, মোটর কি? এটা হলো পাম্প। মোটরের সাহায্যে কী করা হয়? মাটির নিচ হইতে জলগুলো উপরে তোলানো হয়। মোটরগুলো চালাতে কী প্রয়োজন পড়ে? মানে পাম্প চালাতে ডিজেল লাগে, পাম্প চালাতে বায়োগ্যাস লাগে, এক ধরনের গ্যাস দিয়ে পাম্প চালানো যায়। আমরা ইলেকট্রিসিটি দিয়ে পাম্প চালাই, যায়। যেখানে ইলেকট্রিসিটি নেই এখানে সোলার এনার্জি, মানে সোলার দিয়ে পাম্পগুলি চালানো যায়। সোলার এনার্জি ইজ ইউজ টু রান দিস পাম্পস। এখানে আমরা বুঝে নিয়েছি পাম্পগুলি চালাতে আমাদের কী কী ইন্ধন দরকার, কোন কোন ইন্ধনের সাহায্যে আমরা চালাতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এখানে শেষ করে দেবো। আমরা দেখেছি যে আমরা পুরানা ট্রেডিশনাল ট্রেডিশনাল মেথডে আমরা ইরিগেশন করি। আমরা 4টি ট্রেডিশনাল মেথড আছে, আমরা জেনে নিয়েছি। আমরা আগামী দিন আরও 2টি মডার্ন মেথড আছে, নতুন মডার্ন মেথড অফ ইরিগেশন আমরা শুরু করব। আজকে আমরা এখানে শেষ করে দেবো। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।